আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পরিবেশ রক্ষায় বিদেশি বিনিয়োগে $12 বিলিয়ন 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিল করেছে বাংলাদেশ। বিশ্ব জলবায়ু সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। ইউপিতে ছলে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলে তা হবে শৃঙ্খলা বিরোধী। ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, সরকারে যাওয়ার সময় হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। 17 মাসের মধ্যে করোনায় দেশের সর্বনিম্ন 2 জনের মৃত্যু। রাজধানীতে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরু। কাল থেকে দেয়া হবে 8টি কেন্দ্রে। অনুদানের পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি। সুন্দরবনে দস্যুতা থেকে ফেরা মানুষজনের খুন আর ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ই কমার্স কেলেঙ্কারিতে গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে হাইকোর্টের রুল। গোয়েন্দা সংস্থার অনুমোদন পেলে দেওয়া হবে শুরু, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বিদেশি বিনিয়োগে $12 বিলিয়ন 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিল করেছে বাংলাদেশ। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 এর মূল পর্ব লিডার্স সামিটে বিশ্ব নেতাদের এ তথ্য জানান প্রধানমন্ত্রী। এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও কমনওয়েলথভুক্ত দেশের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গোটা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের ভয়াল পরিণাম থেকে বাঁচানোর আহ্বান জানান। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। যুক্তরাজ্যের ক্লাইড নদীর তীরে স্কটল্যান্ডের অর্থনীতির প্রাণকেন্দ্র গ্লাসগোতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং জলবায়ু বিজ্ঞানী সহ প্রায় 30,000 প্রতিনিধি। এখানে অংশ নেওয়ার সবার একটাই লক্ষ্য, 2030 সালের মধ্যে 45% কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে দ্রুত উষ্ণতা বৃদ্ধির হাত থেকে সুরক্ষা দেয়া। ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও কমনওয়েলথভুক্ত দেশের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় সেই তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। dedicate themselves how to save the countries, how to save nature, how to save or build their own country or the world's vulnerable countries for the future generation, because we always have to think about our future generation. সিভিএফ ফোরামের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ুর পরিবর্তন এখন কোনো আঞ্চলিক বা একক কোনো সমস্যা নয়, তাই এর থাবা থেকে সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। The adverse impacts of climate change have posed fundamental threats to our lives and livelihood. Our vulnerability and necessity for adequate climate finance and technology transfer must be recognized by the international community. The major emitting countries need to fulfill their obligations to support us in our efforts to cope with the effects of climate change. এরপর প্রধানমন্ত্রী কমনওয়েলথের মহাসচিব এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। অংশ নেন লিডার্স সামিটেও। জলবায়ুর বিপর্যয় এড়াতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Our united action can act as a force for the major emitting countries to declare their ambitious and aggressive NDCs to keep the global temperature rise at 1.5 degrees. জলবায়ুর পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে প্রাকৃতিক দুর্যোগ এবং খাদ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এর চরম নেতিবাচক প্রভাব পড়েছে উন্নত বিশ্ব। বিষয়টি স্বীকার করলেও কার্বন নিঃসরণে তেল, গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, কিংবা প্যারিস চুক্তিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যে $100 বিলিয়ন প্রতি বছর বরাদ্দ দেওয়ার কথা, সেই অর্থ কতটা পাওয়া যায় সে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, গ্লাসগো, যুক্তরাজ্য। দর্শক, যেটা জানাচ্ছিলাম, স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলন কভার করছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। আমি এখন এই মুহূর্তে গ্লাসগো শহরে যে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্র রয়েছে সেখানে অবস্থান করছি।
আপনাকে জানিয়ে রাখি যে এখানে বিশ্বের প্রায় 200টি দেশের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এমনকি জলবায়ু বিজ্ঞানীরাও অংশ নিয়েছেন। জলবায়ু বিজ্ঞানীরা বারবার একটি কথাই বলছেন যে এখন পর্যন্ত উন্নত বিশ্বগুলো কার্বন নিঃসরণে যেসব পদক্ষেপ নিয়েছে সেটা মানব জাতির জন্য এক ধরনের রেড অ্যালার্ট, এবং সেই রেড অ্যালার্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন এবং তিনিও ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে করে উন্নত দেশগুলো শুধু নয়, যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যেন অর্থ সহায়তা পেতে পারে এবং তাদের যে অভিযোজন এবং প্রশমনের বিষয় রয়েছে সেসব বিষয়েও একটা কার্যকর পদক্ষেপ নিতে পারে। তো তারা বারবার এই তাগিদটি দিচ্ছেন যে সম্মেলনের যে 12 দিন বা 13 দিন আলোচনা হবে সেই আলোচনা শেষে এমন একটি সিদ্ধান্তে পৌঁছানো দরকার যেই সিদ্ধান্ত আসলে শুধু কাগজে কলমে থাকবে না, বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন তাদেরকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। দলীয় প্রধানের নির্দেশে তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপকর্ম করলে কেউ রেহাই পাবে না। ছলে বলে কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ নির্বাচিত হলে শৃঙ্খলা বিরোধী অপকর্ম বলে গণ্য করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যেতে বিএনপি সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। মনোনয়নকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন এবং তাদের মদতদাতা, উস্কানিদাতা, নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন। শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতাদের দলীয় প্রধানের নির্দেশে তালিকা প্রস্তুত করা হচ্ছে। অপকর্ম করলে কেউই রেহাই পাবেন না, তাদের শাস্তি পেতেই হবে। ছলে বলে কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেও শৃঙ্খলা বিরোধী অপকর্ম বলে গণ্য করা হবে। বিএনপি নেতারা বলেছেন, সরকারের পাপের বোঝা অনেক ভারী, তাদের যাওয়ার সময় হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দেশে দ্রব্যমূল্য বাড়ে ও সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। সুন্দরবন ধ্বংস করে বিশ্ব পরিবেশ সম্মেলনে যোগ দেয়া স্ববিরোধী বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতারা বলেন, চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ প্রতিটি নিত্যপণ্যের সীমাহীন দামে মানুষ দিশেহারা। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ভারত চাল বন্ধ করে দিয়েছে, আপনার সাথে এত খাতির, এত প্রেম, তারপরে তারা চাল বন্ধ করে দিচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? আমার মনে হয় সরকারের যতই সরকারের চাকরি করুক, ওর মেয়াদ শেষ, ওর যাওয়ার সময় হয়েছে। আমরা খালেদা জিয়ার কাছে ঋণী, যারা গণতন্ত্র বিশ্বাস করি, সেই কারণে এই ঋণের দায় আমাদের পরিশোধ করতে হবে। আর পরিশোধ করার একটি মাত্র পথ শেখ হাসিনার পতন, শেখ হাসিনাকে বিদায়। দেশের পরিবেশ ধ্বংস করে প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দেয়া স্ববিরোধী বলে মন্তব্য করেন নেতারা। ঢাকাকে একটা বিষাক্ত গ্যাস চেম্বার, চট্টগ্রাম বিষাক্ত গ্যাস চেম্বার, বাংলাদেশের শহরগুলো বিষাক্ত গ্যাস চেম্বার, বাংলাদেশ বিষাক্ত গ্যাস চেম্বার। এটার গাছ, মাছ, পানি উনি উজাড় করে দিচ্ছেন। যে প্রধানমন্ত্রী তার নিজের দেশের সুন্দরবন উজাড় করে দেওয়ার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে পারেন, আর উনি যাচ্ছেন গ্লাসগোতে পরিবেশের সম্মেলনে, কত স্ববিরোধিতা হতে পারে। বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের কোনো ধর্মের মানুষই এ সরকারের আমলে নিরাপদ নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে কেবিনে আছেন বিএনপি চেয়ারপারসন। গত 9 অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ওঠানামা করছিল। এর প্রেক্ষিতে গত 12 অক্টোবর তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 25 অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকালই বায়োপসির রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে পৌঁছায়। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। 76 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। করোনায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গেল 17 মাসের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া 2 জনই নারী। নতুন 19,734 জনের নমুনা পরীক্ষায় আরও 214 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন সুস্থ হয়েছেন 202 জন। শনাক্তের হার 1.08, সুস্থতা 97.70 এবং মৃত্যুর হার 1.78%। দেশে 12 থেকে 17 বছর বয়সীদের করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় শিক্ষামন্ত্রী জানান, টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এসএসসি পরীক্ষার্থীরা। ইউরোপ আমেরিকায় দেয়া টিকায় বাংলাদেশের শিক্ষার্থীরা পাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা মহামারীর টিকা নিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা স্কুল শিক্ষার্থীদের। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকা কার্যক্রম উদ্বোধনের আগেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীদের টিকা দেওয়া হয় 22টি বুথে। বড়দের মতোই টিকা পরবর্তী পর্যবেক্ষণের জন্য প্রত্যেককে 30 মিনিট কেন্দ্রে রাখা হয়। জটিলতা এড়াতে প্রস্তুত রাখা হয় চিকিৎসক সহ মেডিকেল টিম। টিকা নিয়ে ভয়ের লেশ মাত্র নেই স্কুল শিক্ষার্থীদের। নিজেদের সুরক্ষিত ভাবতে পেরে উচ্ছ্বসিত তারা। আগে যেভাবে আমরা সাধারণ নিয়মে যেভাবে আমরা খেলতাম, স্কুলে টুলে আসতাম, পড়ালেখা চালাতাম, ওইভাবে আসার সম্ভাবনা এখন আছে। কিন্তু তাও আমাদের অনেক আত্মীয় ভ্যাকসিন দেওয়ার পরেও আক্রান্ত হয়েছে। টিকা দেওয়ার সময় অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু জানতাম এটা ব্যথা হবে না, কারণ আগে থেকেই শুনছিলাম যে এটাতে ব্যথা হয় না, তো নর্মাল লাগছে। সামনে নার্ভাস ছিলাম দেওয়ার সময়, বাট এখন কোনো ব্যথা নাই, ভালোই লাগছে। এর আগে স্কুল মাঠে বেলুন উড়িয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় শিক্ষামন্ত্রী জানান, টিকার আওতায় আসবে কারিগরি, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাও। স্কুল থেকে যখন শিক্ষার্থীরা আসবে, প্রথমে পরীক্ষার্থীদেরকে আমরা দিয়ে দেবার চেষ্টা করব। তবে এক একটি স্কুল কিন্তু একেবারে স্কুল ধরে ধরে আমরা দিয়ে দেবার যেহেতু চেষ্টা করব, সেখানে পরীক্ষার্থীরাও থাকবে, পরীক্ষার্থী ছাড়াও হয়তো থাকবে। সব পরীক্ষার্থীকে আমরা যেমনটি মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো, এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় পর্যায় পর্যন্ত বিস্তৃত হবে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। আজকে এখানে আরও 40,000 যোগ হলো, যদি এখানে আরও 40,000 4 লাখ যোগ হলেও আমরা সেটা দিতে পারবো। আমাদের রেগুলার টিকা দেওয়ার জন্য সেই ম্যান পাওয়ার, সেই অবকাঠামো এবং টিকার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে দেয়া হবে করোনা ভ্যাকসিন। সবাইকে দেয়া হবে ফাইজারের টিকা। প্রথম দিনে কেবল মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্রে এ কার্যক্রম চললেও মঙ্গলবার থেকে টিকা দেওয়া হবে রাজধানীর আরও 7টি কেন্দ্রে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। অনুদানের পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুন্দরবনের দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরা মানুষজন। দস্যুমুক্ত সুন্দরবনের 3 বছর উপলক্ষে বাগেরহাটের রামপালে পুনর্বাসন অনুষ্ঠানে তারা এই কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, খুন আর ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহার করা হবে। তবে নতুন করে অপরাধে জড়ালে মামলা প্রত্যাহার না করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বাগেরহাট থেকে আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর্যন্ত 32 দস্যু বাহিনীর 328 জন সদস্য আত্মসমর্পণ করেন। 3 বছর পূর্তি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাটের রামপালে আত্মসমর্পণকৃতদের পুনর্বাসন অনুষ্ঠানের আয়োজন করে র্যাব। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরাদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের হাতে তুলে দেন বিভিন্ন সরঞ্জামাদি। তবে শুধু অনুদান নয়, আইনগত সহায়তা চান তারা।
এই মামলাগুলো যদি আমাদের প্রত্যাহার না করে, সরকার এর দিকে গুরুত্ব না দেয়, তা মেইন হচ্ছে আমাদের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে। এখন চাই আমাকে মামলাটা যাতে প্রত্যাহার করে দেয়, আমরা যাতে নিরিবিলি ইনকাম করে খাতে পারি, সবাই চোখ মেলায় ভুততে পারি, তা না বলতে আমাকে সবাই জলদস্যু বনদস্যু বলেই ডাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুন ও ধর্ষণ ছাড়া অন্য সব মামলা তাদের প্রত্যাহার করা হবে। যদি কেউ আবার বিপদে যায় তার জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। মনে করবেন না যে আমাদের নিরাপত্তা বাহিনী মানে একদম কিছুই বোঝে না, কিছুই জানে না। এটা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী, এটা 12-15 বছর আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এদের তুলনা হয় না। এরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকে দেশে একটা শান্তির সুবাতাস তারা তৈরি করতে সক্ষম হয়েছে। দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরাদের পাশে থাকতে সবার প্রতি অনুরোধ করেন আইজিপি ও র্যাব মহাপরিচালক। অনেক সমস্যা আছে, সেগুলো সমাধান করা দরকার। বুকে জড়িয়ে নেবেন এবং সমাজে তাদের আর্থিক এবং সামাজিক ভূমিকা পালনে সহায়তা করবেন, সে অনুরোধ জানাবো। কেউ যদি এই পথ ছেড়ে অন্য পথে যান, তাহলে কিন্তু আমাদের হাত কিন্তু ওই সাহায্যের হাত সম্প্রসারিত করার চেয়ে সেই হাত সংকুচিত করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের হাত আবার আমরা প্রসারিত করব। নতুন কোনো অপরাধে না জড়াতে তাদের প্রতি হুঁশিয়ার করেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফেরা এসব মানুষের এখন প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে মামলার বেড়াজাল, যার ফলে একদিকে যেমন তাদের খরচ হচ্ছে অনেক টাকা পয়সা, তেমনি মামলা থাকায় সমাজের মূল স্রোতে মিশতে পারছেন না তারা। সমস্যার সমাধানে সরকারের দ্রুত হস্তক্ষেপ চান তারা। জিয়া খান, বাংলা ভিশন, রামপাল, বাগেরহাট। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত আকিবের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে হলেও আরও 72 ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণেও রাখা হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে সন্তানের এই করুণ অবস্থায় সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছেন আকিবের বাবা। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের তথ্য ছবিতে রিপোর্ট। হার নেই, চাপ দিবেন না, মাথার খুলিতে লাগানো ব্যান্ডেজে এমন করুণ কথা কালো কালিতে লিখে রেখেছেন চিকিৎসকরা। মগজের ওপর চাপ কমাতে খুলির হাড় আপাতত খুলে রাখা হয়েছে। জ্ঞান ফেরায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলেও আহত আকিবের এমনই দিন কাটছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে। তবে আসার কথা, লাইফ সাপোর্ট খুলে নেয়ায় সোমবার সকাল থেকে মুখে খাবার খাচ্ছেন আকিব। আইসিইউর সামনে অপেক্ষার প্রহর গুনছেন বাবা, স্বজন ও বন্ধুরা। আকিব সুস্থ হয়ে ফিরবেন এই বিশ্বাস তাদের। কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমার ছেলেটা দ্রুত সুস্থতা ফিরে পায় এবং সে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে তার লেখাপড়া জীবন শেষ করে জাতির সেবায় সেই জন্য নিজেকে আত্মনিয়োগ করতে পারে, এই দোয়াটা আমি সবার কাছে চাই। চিকিৎসকরা জানান, প্রথম অস্ত্রোপচারে দৃশ্যমান সব আঘাতেই সারিয়ে তোলা হয়েছে। শঙ্কামুক্ত হতে আরও অন্তত 72 ঘণ্টা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। তবে ইনফেকশনের শঙ্কা এখনও আছে বলে জানালেন চিকিৎসকরা। আইসিইউ থেকে তার এখন জ্ঞান ফিরছে, সুতরাং এটা ক্রম উন্নতির দিকে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। সকালে তাকে মুখে খাওয়া দেওয়া হয়েছে এবং সে কমান্ড ফলো করতে পারছে এবং এই অবস্থা যদি কনসিস্টেন্ট থাকে তাহলে ইনশাআল্লাহ 36 ঘন্টা পার হলে আমরা আশা করতে পারি যে ধারাবাহিকভাবে যে তার অবজারভেশন এবং তার যে এক্সামিনেশনগুলো যদি সফলভাবে থাকে তাহলে তাকে শঙ্কামুক্ত করা যাবে। এদিকে সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে মামলার পর আকিবের উপর হামলাকারী 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বাড়তি সংখ্যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাজা পাওয়া আসামি যেদিন গ্রেফতার হবে সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন কারাগারে থাকবে তা মোট সাজা থেকে বাদ যাবে।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ প্রতিটি মামলার ক্ষেত্রে তা প্রযোজ্য বলে মতামত দেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ইউনুস আলী নামে এক আসামিকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরই মধ্যে ইউনুস আলী ২৬ বছর হাজত খেটেছেন। প্রচলিত সিআরপিসির ৩৫-এর ক ধারায় বলা হয়েছে, বিচারকালীন আসামি যতদিন হাজতবাস করবেন, হাজতবাসের এ সময় মূল সাজা থেকে বাদ যাবে। এক্ষেত্রে ইউনুস আলীর রায়ে ওই ধারা উল্লেখ ছিল না। এ বিষয়ে আপিল বিভাগ বলেছেন, হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ যাবে। আসামি ইউনুস আলী হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড শেষ হয়ে যায় তবে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। ই কমার্স কেলেঙ্কারিতে গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত ২১ অক্টোবর ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজিউমার সোসাইটি সিসিএস এর হয়ে ব্যারিস্টার সাবরিনা জেরিন ই কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হাইকোর্টে রিট দায়ের করেন। বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিকাশ ও নগদ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এর আগে গত ১৭ অক্টোবর এ নিয়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় সহ ৭ প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠায় সিসিএস। এতে ই কমার্সে অর্ডার করেছেন অথচ পণ্য পাননি এমন গ্রাহকদের কেন অর্থ ফেরত দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। সাধারণ মানুষ এই টাকাটা দিয়ে আটকে গেছে এবং বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার অনুযায়ী কিন্তু এই টাকাটা কিন্তু গেটওয়ে নিয়েছেন, কিন্তু এই গেটওয়ে থেকে টাকাটা কিভাবে ফেরত পাবো আমরা, এই গ্রাহকরা ফেরত পাবে, এটা কিন্তু ওভাবে স্পষ্টভাবে লেখা নেই, যেই কারণে এই টাকাগুলো কিন্তু গেটওয়েতে আটকে আছে। তো আমাদের প্রেয়ার ছিল যে এই গেটওয়ে জানি টাকাগুলো ফেরত, বাংলাদেশ ব্যাংক জানি এই গেটওয়েকে ডাইরেক্ট করে জানি এই টাকাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হয়। এসক্রো সার্ভিসে জমা কাস্টমারের ২১৪ কোটি টাকা গোয়েন্দা সংস্থার অনুমোদন পেলেই ফেরত দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির সমন্বয়ক AHM শফিকুজ্জামান। সোমবার সচিবালয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলো তদারকি ও পরীক্ষণের আওতায় আনা সম্পর্কিত কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত সচিব জানান, অনিয়মের অভিযোগ ওঠা প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে গঠন করা কমিটির কাছে হস্তান্তর করেছে ৩টি গোয়েন্দা সংস্থা। তালিকা যাচাই বাছাই শেষে আগামী ১১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন জমা দেওয়া হবে। AHM শফিকুজ্জামান বলেন, তালিকা ধরে অভিযুক্ত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের খোঁজ নেওয়া হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের লেনদেনের হিসাব হাতে পাওয়া যাবে বলেও জানান তিনি। ই কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রক্রিয়ায় আনার কাজ চলছে বলেও জানানো হয় বৈঠকে। ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের যে বিভিন্ন ব্যাংকে যে তাদের যে হিসাবগুলো আছে সেটা আমাদের একটা তথ্য দিবে। আমাদের রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা ফাইনাল হয়ে গেছে অলমোস্ট, এটাকে ডিজিটাইজ করা হচ্ছে, এটা আমরা খুব শীঘ্রই এটা লঞ্চ করব। টেলিভিশনে সংশ্লিষ্ট সবার কল্যাণে কাজ করবে অ্যাডকোর নতুন কমিটি, বলেছেন অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর নবনির্বাচিত সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। সব টেলিভিশন ডিজিটালাইজেশন করার ব্যাপারে সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান নবনির্বাচিত অ্যাডকোর সভাপতি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্য দিয়ে টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার আশা করছে নতুন কমিটি। দেশের চ্যানেল বিদেশে দেখানোর ব্যাপারে চেষ্টা চলছে বলেও জানান তারা। বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী সহ বিভিন্ন টেলিভিশনের প্রধানরা। গত শনিবার অ্যাডকোর নতুন পরিচালনা কমিটি গঠিত হয়। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ছাড়াও সদস্যদের প্রত্যক্ষ ভোটে আরও ১২ জন পরিচালক নির্বাচিত হন। সরকার, টেলিভিশন চ্যানেল ওনার্স, সেই সাথে আমাদের সহকর্মীরা রয়েছে, কিন্তু শুধু ওনার্স বললে হবে না। একটা টেলিভিশন যখন লাভবান হয় তাদের সহকর্মীরাও লাভবান হয় এবং কেবল অপারেটর যারা অপারেট করছে এটা সবাই লাভবান হবে এবং এই লক্ষ্যে আমাদের কাজ করে যাচ্ছে সরকারের সাথে। আমরা চাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্টটা আমরা তাদের মাধ্যমে পাবো। আমরা বদ্ধপরিকর যে আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম করে আমরা দর্শককে উপহার দেবো। যারা আমাদেরকে অন্য দেশে যেতে দিচ্ছে না এবং যেতে দিচ্ছে না এটা মানা নাই, কিন্তু এত বেশি ফিজ ধরেছে, যে ল্যান্ডিং ফি যেটা বলে এবং মান্থলি ফি, যেটা আসলে ফিজিবল না, আমাদের কারোই যা ফিজিবল না।
সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে সরকারের প্রত্যাশা পূরণ করবে সেনাবাহিনী। তিনি আরও বলেন, করোনার সময় সহ বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। সোমবার সকালে খুলনা জাহানাবাদ সেনানিবাস এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে এএসসি কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান। এএসসি কোরের অধিনায়কদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় সম্মেলনে। করোনাকালীন সময় বা বিভিন্ন দুর্যোগে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি এবং সেই জন্য আমরা নিজেরা গর্বিত বোধ করি যে আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারবে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 2 শিশুসহ 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকাল 9:30টার দিকে কামরাঙ্গীর চরের ফ্যান ফ্যাক্টরি ঘাট থেকে 11 যাত্রী নিয়ে একটি নৌকায় কেরানীগঞ্জের খাগাইল ঘাটে যাবার সময় একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে গেলে 2 শিশুসহ 4 জন নিখোঁজ হয়। বাকিরা সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হয়। দুপুর 1:30টায় সঞ্জিদা নামে এক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেলে নিহত শিশু সঞ্জিদার মা রেখা বেগম এবং শফিকুল নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে মৃত শফিকুলের মা শীতল বেগম এখনও নিখোঁজ রয়েছেন। লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহের উদ্ধারে কাজ শুরু করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরি দল। 5 নম্বর ঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বেসরকারি প্রতিষ্ঠানটির ডুবুরি দল সোমবার সকালে ঘাটে পৌঁছায়। ডুবুরি দলের প্রধান আব্দুর রহিম জানান, নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে বেশ কিছুদিন সময় লাগবে। এদিকে একটি ঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপারের সময় লাগছে বেশি। পাটুরিয়া 0 পয়েন্ট থেকে আড়পাতা পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এছাড়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ থাকায় এমনিতেই যানবাহনের বাড়তি চাপ রয়েছে এই ঘাটে। ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছোট বড় 17টি ফেরি চলছে। শিগগিরই যানবাহনের চাপ কমে যাবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 8 জনের মধ্যে 6 জনের অবস্থা অপরিবর্তিত। বাকি 2 জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সাইফুল, মিনহাজ, ফয়সাল, নুরুল হোসাইন, দিলশাদ ও দিলশাদ আহমদ। তাদের শ্বাসনালী সহ শরীরের 45 থেকে 81% পুড়ে গেছে। বাকি 2 জন মামুন ও সাদ্দামের শরীরের 11 থেকে 14% দগ্ধ হওয়ায় চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন তারা। শনিবার রাতে আকস্মিকভাবে তাদের মাছ ধরার ট্রলারের মোটরে আগুন ধরে যায়। নেভানোর চেষ্টার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গ্যাস সিলিন্ডারে, এরপর জ্বালানি তেলের ড্রামেও। এ সময় দগ্ধ অবস্থায় ট্রলারে থাকা 11 জন পানিতে ঝাঁপ দেন। খবর পেয়ে স্বজনরা তাদের অলিপাড়া ঘাট থেকে উদ্ধার করে প্রথমে কুতুবদিয়া হাসপাতালে নেন, পরে গভীর রাতে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ভিডিও ফুটেজ দেখে আরও 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বিভিন্ন মেয়াদে আজ আরও 5 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন ইউসুফ, রিপন, প্রত্যয় ও সোহাগ। সোমবার দুপুরে তাদের 4 জনকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। এ নিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার 31টি মামলায় গ্রেফতার করা হয়েছে 226 জনকে। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 8 আসামি। এদিকে জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাম্প্রদায়িক হামলা মামলার আরও 5 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে হত্যার দায়ে 2 সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেল 4:30টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম রায় ঘোষণা করেন। আসামিরা হলেন ইটাল ও আজম। 2010 সালে 3 জুন জমির বিরোধের জেরে চাচা তহির উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ইটাল ও আজম। পরে গুরুতর আহত তহির উদ্দিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত তহির উদ্দিনের ছেলে ইবি থানায় 3 জনের নামে মামলা করেন। রংপুরের হারাগাছে পুলিশি নির্যাতনে আসামির মৃত্যুর ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় পুরো এলাকার তাজুল ইসলামকে মাদক বিক্রির অভিযোগে আটক করা হয়।
পরে তাকে থানায় নিয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশের ভ্যান গাড়ি, মাইক্রোবাস সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, তাজুল ইসলাম পেশায় একজন কৃষক। অভিযুক্ত তাজুল ইসলামের মৃত্যুর কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ। এই ঘটনায় এলাকার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা প্রশাসন। চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব না নেয়া এবং জমি বিক্রি করতে বাধা দেওয়ার অভিযোগে ছেলে ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন বরিশালের এক অসহায় মা। শয্যাশায়ী মা আদালতে যেতে না পারায় বাসায় গিয়ে মামলা নিয়েছেন বিচারক। বরিশাল থেকে শাহিন হাসানের প্রতিবেদন। বয়সের ভারে শরীরে নানা রোগ নিয়ে শয্যাশয়ী বরিশালের জাহানুর বেগম। আছেন বড় ছেলে বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রধান অধ্যাপক সবুর হাওলাদারের সাথে। দেখভাল করছেন ছোট মেয়ে শাহিদা আক্তারও। বৃদ্ধ মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না বড় ছেলে। বাধ্য হয়ে খুলনার সোনাডাঙ্গায় কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে চেয়েছিলেন জাহানুর বেগম। এতে বাধা দেয় তার ছোট ছেলে এবং বড় মেয়ে। ভাই বোনদের অনেক ছোট, তার সন্তানদের বয়সী আর কি, আমি বুঝছেন। আমি আনম্যারিড, আমাদের উবার ভরণ পোষণ এবং চিকিৎসার সেই নিরাপত্তা আমরা চাই। খুলনা সোনাডাঙ্গা একটা আমার মায়ের জমি আছে, সেই জমিটা বিক্রি করে আমার চিকিৎসা হবে, আর আমার জন্য বরিশালে জমি রেখে সেখানে বিল্ডিং করে দেবে। ভাই বোনদের বলছিলাম যে তোরা টাকা দিবি না, দরকার নাই, আইয়া নার্সিং কর, তাও করবে না। আমি টাকা ধার দিছি, টাকাগুলো পরিশোধ কর, তাও করবে না। তাহলে মায়ের একটু জমি আছে, বিক্রি করে টাকা চালাই, তাও দেবে না। এই উপায়হীন হইয়া মা বাদী হইয়া কেসটা করছে। ভাই বোনদের মধ্যে আপসের মধ্যে যথেষ্ট অমিল আছে, খুব দ্বন্দ্বের কারণে একটা বুড়া মুরব্বী মা আছে, মার অপচিকিৎসা হইতেছে। বাড়িতে গিয়ে মামলা নেওয়ার সময় বিচারকের সাথে ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার। তাদের দপ্তর থেকেও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি আসতে না পারায় বিজ্ঞ বিচারক আমাকে নিয়ে তার বাসায় গিয়ে অসুস্থ মায়ের জবানবন্দি নেয়। এটা আমি মনে করি যে বিচার বিভাগের যুগান্তকারী পদক্ষেপ। আলোচিত এই মামলায় অভিযুক্তদের আদালতে উপস্থিত হতে সমন জারি করা হয়েছে। বাদীর এক ছেলে এবং এক মেয়ে আসামি, তাদেরকে সমন ইস্যু করছে। পরবর্তীতে আগামী 1 ডিসেম্বর আসামিদেরকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। মায়ের প্রতি এমন অবহেলায় ছেলেমেয়ের প্রতি ঘৃণার পাশাপাশি প্রশংসিত হচ্ছে বাড়িতে গিয়ে বিচারকের মামলা নেয়ার বিষয়টিও। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। পুষ্টিগুণে ভরপুর ব্ল্যাক রাইস চাষ হচ্ছে খুলনায়। বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সার ও ডায়াবেটিসের মতো জটিল রোগ মোকাবেলা করার ক্ষমতা রয়েছে এই চালে। 800 টাকা কেজি দরের এই চালে ব্যাপক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্টে বিস্তারিত। খুলনার ডুমুরিয়ার গোলনা গ্রামের কৃষক ইমন খানের জমিতে চাষ হচ্ছে কালো ধান। এবছর 1 বিঘা জমিতে চাষ করা এ ধান নিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। প্রথমে বাইল ও পাতা সবুজ থাকলেও পাকার সময় পুরো কালো বর্ণ ধারণ করে। খাদ্যগুণে ভরপুর ব্ল্যাক রাইসের বাজার মূল্য যেমন বেশি, চাহিদাও ব্যাপক। তবে এর চাষ পদ্ধতি অনেক সহজ। খুব ভালো লাগে, যেহেতু নতুন একটা ফসল এবং ফসলটাও ভালো, উন্নত মানের ফসল এবং দামিও খুব উন্নত মানের, ধান এবং চাউলও উন্নত মানের। গ্রামে সবাই দেখে ভালো লাগিছে, এইটা আমরা সবাই চাই যে উন্নত হয়ে যাক, সবাই এটা লাগাক। এই ধান দেখে সবাই উদ্বুদ্ধ হচ্ছে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এটা চাষ করার জন্য। 500 টাকায় কেনা 1 কেজি বীজ থেকে ব্ল্যাক রাইস চাষ শুরু করেন কৃষক ইমন খান। আগামী বছর আরও বেশি জমিতে এ ধান চাষে আগ্রহী তিনি। বাংলাদেশের অন্যান্য জায়গায় আরও মানুষ করেছে, কিন্তু খুলনা বিভাগের ভিতরে আমি প্রথমেই ব্ল্যাক রাইস চাষ করি। আমার এই ধানটা অনেকেই দেখতে আসে এবং দেখে তাদের ভালো লাগে। এই পর্যন্ত যে দেখতে আসে সবাই আমার কাছে চাউলটাও চেয়েছে বা বীজ হিসাবে এসে লাগাবে। ব্যতিক্রমী এ ধানে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। অনেকে আসছে আমার কাছে বীজের জন্য, আগামীতে যাতে এটা বাড়ে, যেহেতু কৃষকের আগ্রহ আছে এবং পুষ্টি সমৃদ্ধ, আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা বিভিন্ন আমাদের প্রশিক্ষণে আমরা এই বিষয়গুলো বলছি বা আমরা যে উদ্বোধকরণ কাজগুলো করি কৃষকের মাঠে যে আমরা সেখানেও বলছি। একসময় রাজা বাদশাহদের খাদ্য ব্ল্যাক রাইস প্রজাদের জন্য ছিল নিষিদ্ধ। এখন সেই নিষিদ্ধ ধানের সম্ভাবনার দুয়ার খুলছে ডুমুরিয়ার কৃষকদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বাংলাদেশে এই প্রথম
জিও পটেটো সার্ভিস চালু করেছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। নেদারল্যান্ডের ওয়েজেনিনজেন ইউনিভার্সিটি উদ্ভাবিত এই মডেলটি এরই মধ্যে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি তথ্য সার্ভিসেসের তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে কৃষকদের মাঝে সেবা দিয়ে আসছে। বায়ার বাংলাদেশের 9টি বিভাগের 25টি উপজেলায় শুরু করতে যাচ্ছে জিও পটেটো সেবা। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসেডর রিয়াজ হামিদুল্লাহ, এএসআই পরিচালক ডক্টর সুরজিৎ সাহা রয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ও বায়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম সহ অনেকে। শীত আসার সাথে সাথে সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 12। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন, গ্যাস স্টোভ, রাইস কুকার অথবা ইলেকট্রিক ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। নভেম্বরের 1 তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওয়ালটন পণ্যের গ্রাহকরা এইসব সুবিধা পাবেন। রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নীলু, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস.এম. জাহিদ হাসান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, ওয়ালটন এসি চিফ বিজনেস অফিসার তানভীর রহমান সহ অনেকে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অধিগ্রহণ করা C&A টেক্সটাইল কোম্পানি আবারও উৎপাদনে ফিরতে পারবে বলে জানিয়েছে আলিফ গ্রুপ। তবে কোম্পানিটিকে উৎপাদনে ফেরাতে গ্যাস সংযোগ পুনঃস্থাপন বড় চ্যালেঞ্জ বলে জানান আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম। সোমবার বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় C&A টেক্সটাইলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানান, গেল 5 বছর ধরে C&A টেক্সটাইল বন্ধ রয়েছে, সুদসহ ব্যাংকের দেনা রয়েছে 250 কোটি টাকা। কোম্পানিটি চালু করতে প্রাথমিকভাবে 30 থেকে 60 কোটি টাকা প্রয়োজন। এই সময় কোম্পানিটি চালু করতে বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। পরিবেশ রক্ষায় বিদেশি বিনিয়োগে $12 বিলিয়ন 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিল করেছে বাংলাদেশ, বিশ্ব জলবায়ু সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। ইউপিতে ছলে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলে তা হবে শৃঙ্খলা বিরোধী, ওবায়দুল কাদের হুঁশিয়ারি। সরকারের যাওয়ার সময় হয়েছে, বিএনপি নেতাদের মন্তব্য। 17 মাসের মধ্যে করোনায় দেশে সর্বনিম্ন 2 জনের মৃত্যু। রাজধানীতে 12 থেকে 17 বছর শিক্ষার্থীদের টিকাদান শুরু, কাল থেকে দেওয়া হবে 8টি কেন্দ্রে। অনুদানের পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি, সুন্দরবনে দস্যুতা থেকে ফেরা মানুষজনের খুন আর ধর্ষণ ছাড়া সব মামলা প্রত্যাহারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ই কমার্স কেলেঙ্কারিতে গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে হাইকোর্টের রুল, গোয়েন্দা সংস্থার অনুমোদন পেলেই দেওয়া হবে শুরু, জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।